যখন আওয়ামী লীগের আমলে আমরা রাজনীতি করেছি, আমাকে সমর্থন করেছে বিএনপি, জামাত, আমি তুষ্ট করবেন না, কিন্তু নিজ দলের লোকদের তো তুষ্ট করবেন। একটু বলি, নিজ দলের লোকদের একটু বলি যে আমি যখন আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী বিরোধী রাজনীতি করেছি, সেখানে আমার দলের বাইরেও আমাকে বিএনপির লোকেরা সাপোর্ট করেছে, জামাতের লোকেরা, সমস্ত এনটি আওয়ামী লীগের লোকেরা। আর এখন তো আমার ধরেন আওয়ামী লীগ নাই, এখন বিএনপির রাজনীতি করছে, জামাতের রাজনীতি করছে, অন্যান্য দল তাদের রাজনীতি করছে। এখন তো একটা বড় মানে জায়গা থেকে সবাই যার যার দল গোছাতে প্রতিযোগিতায় লিপ্ত। কাজে এখন অনেকে তো মনে করছে তরুণ নেতৃত্ব হিসেবে ভিপি নূরকে বিতর্কিত করলে তাদের রাজনৈতিক অবস্থানটা শক্ত করা যাবে, তাদের পজিশনটা এনসিপি এখন যারা তৈরি করছে, এদের অনেকেই তো আমার সাথে ছিল, আমার সাথে কাজ করেছে, আমার কর্মী ছিল, তারপর তারা বড় জায়গায় গিয়েছে, আমি তাদেরকে স্যালুট করি, সম্মান করি, তারা আরো বড় জায়গায় যাবে। কিন্তু তারা তাদের রাজনৈতিক অনেকের হাতে করি তো আমার হাতে, এটা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, আমি ধরে রাখতে পারিনি আমার অনেক কর্মীকে, নেতাকে, এটা একটা বাস্তবতা আছে। কারণ আমরা যখন রাজনীতিটা করেছি, আমরা বিভিন্ন মানুষের সহায়তা নিয়ে করেছি। আমাদের দলে এমপি ছিল না, মন্ত্রী ছিল না, তারা কিন্তু যারা আপনার দল থেকে চলে গেছে তাদের মধ্যে অনেক অংশই আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ করেছেন, এর মধ্যে আর্থিক বিষয়টা একটা বড় অভিযোগ। এইটা যদি আপনি একটু বলতে ক্লিয়ার করতেন। এখানে রাইট, এটা হচ্ছে আমার নেতা কর্মীরা এইটা ওইভাবে বলে নাই, হয়তো দু একজন বলতে পারেন না জেনে। এইটা মূলত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য এই কথাগুলো বলা হয়েছে। এটা একটা রাজনীতির বাইরের কিছু মানুষ কিংবা এটা একটা ন্যারেটিভ তৈরি করার, যেমন ধরেন তারেক রহমানের কথা আপনি জিজ্ঞেস করলেন। ফ্রেন্ডস, খালেদ ভাই আপনি অনেক সিজন রাজনীতিবিদ, আপনি আমার যাই বলেন আপনাকে আমি সম্মান করি, আপনি আওয়ামী লীগের আমলেও বাংলাদেশ থেকে সাহসী সাংবাদিকতা করেছেন। তো দেখেন তারেক রহমান চলে কিভাবে, এই কোশ্চেনটা কেউ যদি জিজ্ঞাসা করে, আমি মনে করি এইটা আসলে খুবই অবিবেচকের প্রশ্ন এবং অবুঝ মানুষের মতো কথা। তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে, তারেক রহমান বাংলাদেশের একাধিকবার 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, তারেক রহমান একটা পার্টির আপনার সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, এখানে তার তো নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য ছিল, সে তো ফকির মিসকিনের ছেলে না, আমাদের মতো এরকম তো চরাঞ্চল থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের সন্তান না, একেবারে সমাজের আপার ক্লাস এবং বাংলাদেশের মানে টপ ফ্যামিলির ছেলে বলতে গেলে। তাহলে তিনি আপনার তার ব্যবসা বাণিজ্য তো আছে কিছু, তার তো ওয়াইফ কিংবা মেয়ের ইনকামে চলা লাগে না, আমি যেটা মনে করি। তাহলে এই কোশ্চেনটা করার অর্থ কি তারেক রহমান না মানে বিতর্কিত করে ওই যে দেশ থেকে মানুষ বলে। আপনি কি বলতে চাচ্ছেন এই কোশ্চেনগুলি আমরা করব না? মানে সাবেক প্রেসিডেন্টের ছেলের জন্য কি, সাবেক প্রেসিডেন্টের ছেলের জন্য কি টাকা আসমান থেকে পড়ে? আমি বলছি এই প্রশ্নটা আপনার না, এটা তো আপনার অডিয়েন্সের অনেকে, আমাদের দেশের মানুষ। আমারও প্রশ্ন, আমার রাজনৈতিকভাবে আসলে অসচেতন আমারও প্রশ্ন। ওকে, আপনার আপনি যদি অনেস্টলি জিজ্ঞেস করেন, আমি মনে করি তারেক রহমান উত্তর দিতে কমফোর্টেবল, জি এটা কমফোর্ট ফিল করবে। কিন্তু কিছু মানুষ কিন্তু ইন্টেনশনালি ওই যে বলে তারেক রহমান মনোনয়ন বেচে, এই করে সেই করে, মানে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য। তো এই জন্য বলছি এটা তারেক রহমানের বেলায় না, ঠিক আমরাও এই একই ঘটনা ফেস করি। আমি আজকে আপনাকে এখানে লাইভে বলি যে আমি জার্মান অ্যাম্বাসেডর ছিলেন এখানে পিটার ফারেনহোল্টস, তিনি এই বর্তমান আখিম ট্রাস্টটা ওনার আগের অ্যাম্বাসেডর ছিল। প্রসঙ্গক্রমে উনি আমার সাথে পার্সোনালি খুব ভালো সম্পর্ক ছিল, একটা মিটিং এ প্রসঙ্গক্রমে বলছিল they are saying তারেক রহমান is connected with যে এই ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ টুপ এরকম বলছিল। তখন আমি ওনাকে বুঝাইলাম যে দেখো এগুলো তো একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তারেক রহমানকে বিতর্কিত করার জন্য, কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের উনি ভবিষ্যতের ধারক বাহক, এবং এমনও বলছিল আর অনেক কথা বলছিল আমি এখানে বলতে পারছি না। আমি যদিও বিএনপি করি না, কিন্তু বিএনপির এই পক্ষে পজিশনটা আমরা নিয়েছি, কারণ আমরা মনে করি এটা তো আমাদের দেশের জন্য একটা ব্যাড বার্তা যে আমাদের দলের শীর্ষ। আপনার আয় ব্যয় পেশা নিয়ে যদি একটু বলতেন। জি জি রাইট রাইট, এই যে আমার আয়ের কথা। হ্যাঁ দেখেন, আমি 2 বছর ধরে আমি আয়কর দেই। তো এখন ধরেন আমি তো রাজনৈতিক দল নেতা, আমি এটা ফেসবুকে দিয়ে বেড়াবো, ইউটিউবে দিয়ে বেড়াবো আমি এই খাতে আমি আয় করি, আমি এটা করি। তারপরে আমি বলি না, আমি তারপরে জিজ্ঞেস করছি, আমি বলছি এটা যে আমি 2 বছর ধরে ট্যাক্স দেই, সেখানে আমার একটা বাৎসরিক আয় আমি দেখি একটা ফেসবুক সোশ্যাল সাইট থেকে প্রায় 70-80 হাজার টাকার মতো, 1 লাখ টাকার মতো আসে, তার বেশি আসে কোনো কোনো মাতে। আমি নিয়মিত যে টেলিভিশন প্রোগ্রাম গুলো বা টক শো করি, এখান থেকে একটা ছোট করে হলে আর্নিং হয়। আমার নিজের মাসের আপনার ঘের যেটা রাজনৈতিক, আবার আপনি যেহেতু সিনিয়র সাংবাদিক ছিলেন আপনি জানেন রাজনীতিবিদরা ম্যাক্সিমামই মাসের ঘের আর কৃষি খাত দেখিয়ে ট্যাক্স ফাঁকি দেয়। আমি তো চরাঞ্চলের ছেলে, গ্রামের ছেলে, আমার রিয়াল মাসের
প্রজেক্ট আছে, সেখানে আমার সেখানে ছোটখাটো পরিসরে ব্যবসা বাণিজ্য আছে। আমি গত আপনার মাসে একটা প্রতিষ্ঠানের সাথে তাদের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি, তারা আমাকে 3 লক্ষ টাকা সম্মানী দেয়। তাহলে আমার তো নিজে যেহেতু চলি, আমি রাজনীতি করি, স্বাভাবিকভাবেই তো আমার তো একটা আমি আপনাকে বলি জনাব নূর, গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার পর আসলে তারা প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধ্বে নিজেদেরকে রাখতে চেয়েছিল, তারা কোনো রকম প্রশ্নই তারা নিত না। যেমন আমি একবার প্রশ্ন করেছিলাম যে গত সরকার, যেমন শেখ হাসিনার পরিবারের, শেখ হাসিনার বাইরের আর যারা আছেন তাদের পেশা বা ব্যবসা কি, তাদের কিসের সাথে, মানে তারা কিসের সাথে জড়িত, মানে শুধু প্রধানমন্ত্রীর মেয়ে বা ছেলে, এই প্রশ্নটা করা একটা অস্বাভাবিক যে হ্যাঁ তাদের কাছে টাকা আসতেই থাকবে, ব্যাপারটা তো এরকম নাই হইতে পারে। তারাও এই ধরনের প্রশ্ন, এই ধরনের কথাই বলতে, এই ধরনের কথা, এই ধরনের কথা বলতে। আমি শুধু এই জায়গাটার মধ্যে থেকে এটা, আপনার এই প্রশ্ন আমি শুনেছি, আপনি ওই সময় শেখ পরিবারের লোকজনকে এই কোশ্চেনটা করেছেন। আমি বলছি যে এটা আপনার না, ধরেন আপনি টেলিভিশনের মাধ্যমে দর্শকদের জানাচ্ছেন, কিন্তু কিছু যেটা আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত এটা একটা মানে বিতর্ক করার জন্য এই সমস্ত রাজনীতিবিদদের সম্পর্কে আজীবন তুলবে। আমার মনে হয় যে এইটা আমরা একটু এই শেষ করে দিই। দুইটা খালি আপনি ছোট ছোট করে যদি উত্তর দেন যে গণ অধিকার পরিষদ থেকে আপনি কোনো টাকা নেন কিনা, দুই হচ্ছে আবার এটা নেন কিনা, এটা ছোট করে বলেন। গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলে তো বিভিন্ন মানুষ চাঁদা দেয় বা তার মতো করে তারা অর্থ সাহায্য করে, সেটা থেকে আপনারা আপনি টাকা নেন কিনা গণ অধিকার পরিষদ? আমি যেহেতু ধরেন আমার বয়স অল্প এবং অত্যন্ত প্রতিকূল সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে কোন রাজনৈতিক দল তৈরি হয়নি, সরকারে না থেকে সরকারের সহযোগিতা ছাড়া, একেবারে অত্যন্ত প্রতিকূল সময়ে যে সমস্ত দলগুলো তৈরি হয়েছে, বাংলাদেশের বড় বড় দলগুলো ম্যাক্সিমাম কিংস পার্টি, সেটা বড় বড় পার্টি সহ আপনি দেখেন তাদের ইতিহাস বাংলাদেশে। আমি এটা গর্ব করে বলতে পারবো যে একমাত্র আমরা স্রোতের বিপরীতে লড়াই সংগ্রাম করে জিরো থেকে আজকের এই অবস্থানটা তৈরি করেছি। তো আমার দলের যেহেতু আমি সভাপতি, বরঞ্চ দলের কর্মীরা বিপদে পড়লে তাদের ওই ছাত্রলীগ আমলে মায়ের খেয়ে চিকিৎসার জন্য আমারই সহযোগিতা করা লাগবে। আমি কিভাবে করতাম, আমাদের কিছু ওয়েলউইশার তারা হেল্প করতো, আমরা নিজেরা কিছু দিতাম। এবং আমি এইটুকু আপনাকে আজকের এই প্রোগ্রামে চ্যালেঞ্জ করে বলছি, সারা দেশের মানুষ, বিদেশের মানুষ যারা দেখছে, যদি 5টা মানুষ যদি প্রুভ করতে পারে অভিযোগ দিয়ে যে ভিপি নূরকে আমরা ফাইন্যান্স করেছি, সে সেটা মিসইউজ করেছে, রাজনীতি ছেড়ে দেব। কিন্তু আগে ছাত্রলীগ গুজব ছড়াইতো, দেখেন শুনেন এইটা করে। এখন আবার আমি বলি ভাই একটু বলি যে দুঃখজনক যে আমার ওই আঞ্চলিক ঘটনা নিয়ে জেলা ছাত্র দলের ছেলেরাও আমার বিরুদ্ধে স্লোগান দেয় যে বিকাশ নূরের চামড়া তুলে নেবো আমরা। তাও খুব হাসি জাগে, ছাত্রলীগ এই স্লোগান দিত, এখন আমাদের ছাত্র দলের সহযোদ্ধারা তাদের সাথে একসাথে জুলাই আন্দোলন করেছি, তারা ওই স্লোগান। তার মানে গণ অধিকার পরিষদ থেকে আপনি টাকা নেন না, তাই তো? আমি টাকা নেই না, আমাদের কোন নেতারাই দলের তো আমাদের তো এরকম শিল্পপতি নাই, এমপি নাই, মন্ত্রী নাই, সবসময় টানপ্রনের মধ্যে দিয়ে চলতে। অনেক সময় যে আমরা মালিকের সাথে কথা বললেও জানতে পারবেন ঠিকঠাক মতো আমরা ভাড়া অনেক সময় দিতে কষ্ট হয়। ঠিক আছে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি কি সত্যি সত্যি, মানে ওইটা আপনাকে গত বছরও না তার আগের বছরও যখন এটা নিয়ে কথা উঠছিল, ছাত্রলীগের ওরা যখন কথা উঠছিল, তখন আমি প্রশ্ন করছিলাম, আবারও একটু প্রশ্ন করি, আপনার সাথে কি আসলেই কোনো মোসাদ এজেন্ট কথা বলছিল? ওই যে যেই লোকটার ছবি দেখা যাচ্ছিল আপনার সাথে, তিনি কি ইসরায়েলের লোক? আচ্ছা শুনেন, এইটা এই কোশ্চেনটা আমি আপনারা যেটা বলতে চাই যে দেখেন, এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত 4 থেকে 5টা প্রোগ্রাম আমি কথা বলেছি। তো এইটা হচ্ছে ন্যারেটিভ এবং এইটা হচ্ছে মানুষকে আপনার হেয় করার কিংবা মানুষকে বিতর্কিত করার একটা রাস্তা। অর্থাৎ একটা ওই যে জার্মান ভাষাতে একটা প্রবাদ আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ফার্স্ট গিভ এ ব্যাড নেম, দেন তাকে কিল করো। সো ওই জায়গা থেকে যে একটা মানুষের চরিত্র হননের জন্য একটা নেতিবাচক কমেন্ট কিংবা নেতিবাচক ঘটনাকে বারবার সামনে নিয়ে আসা, আমরা এটা পরিষ্কার করেছি। সো এই বিষয় নিয়ে আমি তো, আপনি ধরেন এই সবাই মানে মানুষকে বিভ্রান্ত করতে চাইলে একই কথা ছড়াবে, আমি তো সেটা বলবো না। তো আমি এখানে একটা কথা বলতে চাই, আপনি যারা সাইমুম ভাইকে বলেছিলেন, ওই প্রশ্নটা সাইমুম ভাই বা বলেন, আমি উত্তর দিতে পারতাম, যেটা আপনি বলছিলেন জর্জ অরওয়েলের একটা ঘটনা উদাহরণ দিয়ে যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দেন আদার্স। তো এইটা হচ্ছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই গত 53 বছরেও তাই ছিল এবং এখনো আছে, ভবিষ্যতে কতদিন থেকে আমি জানি না। কারণ হচ্ছে এই কথা বললাম যে আমরা যতই ন্যায় বিচারের কথা বলি, আমরা যদি সুশাসনের কথা বলি,
বাংলাদেশের রাজনীতিতে 50 বছরের ইতিহাসে এখন পর্যন্ত যাদের মুসলমান আছে, যারা রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে যাদের সংগঠন বড়, তারা অনেক ক্ষেত্রে পাওয়ার মিসইউজ করে, প্রভাব বিস্তার করে, সেইটা বাংলাদেশে এখনো বলবৎ আছে। আপনি যেটা ইনফরমালি বলেছিলেন সম্ভবত, যে 5ই আগস্টের পরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় নাই, আগের মতো পেশি শক্তি আধিপত্য বিস্তার রাজনীতি পরিবর্তন হয়নি। সবচেয়ে দুঃখজনক যে আজকে এই গণমাধ্যম, আগে আওয়ামী লীগের দালালি করেছে, এখনো গণমাধ্যম গুলো একটা নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের হাতে বন্দী। দুঃখ লাগে, কষ্ট হয়। রাজনীতির বাইরে এমপি হাত ভাঙি নাই, পা ভাঙি নাই, মজা ভাঙি নাই, কোমর ভাঙি নাই। জনাব নূর, এই বিএনপির প্রতি দুর্বল হয়েছে গণমাধ্যম না কার প্রতি? সরকারের? এখানে ধরেন এখন যেহেতু স্বাভাবিকভাবে এখন এনসিপির এক নেতা উপদেষ্টা আছে, তাদের প্রভাব আছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের শেল্টার ছাড়া তো চলতেই পারবে না ব্যবসায়ী কিংবা গণমাধ্যম, তাদের প্রভাব আছে, জামাতের প্রভাব আছে। আমি একটু শেষ করি খালেদ, আমি এটা শেষ করি 30 সেকেন্ড। যে আমরা চেয়েছিলাম, যেটা আমরা বলি যে একটা স্বাধীন বিচার বিভাগ, একটা স্বাধীন গণমাধ্যম, একটা জনবান্ধব এবং জবাবদিহিতামূলক প্রশাসন, কিন্তু দুঃখজনক গত 10 মাসে আপনি যেটা বলছিলেন যে কেন আমি পজিশন চেঞ্জ করি, এই সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলাম, তারা 10 মাসে ওইভাবে আমাদের আকাঙ্ক্ষা তো পূরণ করতে পারে নাই। তারা পেরেছে যে প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনতে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে, গণমাধ্যমকে ওইভাবে শক্তভাবে দাঁড় করাতে, সব আগের মতো একটা পরিস্থিতি দিকে যাচ্ছে। তাহলে কি আমরা আবার সরকারের কি দোষ? আন্দোলন করবো, আবার জীবন দেবো, আবার রক্ত ঝরাবো? নূর, সরকারের কি দোষ? আপনারা তো প্রতি পদে পদে, আপনি না মানে প্রতি পদে পদে সরকারকে বিক্ষোভ সমাবেশ, তারপরে বৈপরীত্য, এগুলি এই রকমের অভ্যুত্থান পরবর্তী সময়ে এদের উচিত ছিল একটা জাতীয় সরকার করা। আপনি এই পুরো উপদেষ্টা পরিষদে 5টা লোক দেখাতে পারবেন না যাদের জন্য শক্ত অবস্থান আছে। আপনি এই ভাই সাইমুম ভাই যেটা বলেছেন সেই কথাটি, হ্যাঁ ওই যেটা আমি বলতে চাইছিলাম, কেন নির্বাচন নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি আপনি বললেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2 মাসের ব্যবধানে তৈরি হলো। কথা বলতে গেলে অনেক কথাই আসে, আমি সংক্ষেপে বলি। সাইমুম ভাই যেটা বলেছেন পরেরবার বলেন, আমরা একটু একটু বাড়ায় নিব, অনুসারে একটু বাড়ায় নিব। আপনি একটু পরে একটু বললেন, কারণ দুইটা বিষয় আমরা একটু বাড়ায় নিব অনুষ্ঠান।